হাই, অর্ণব দাস। প্লিজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে এই ভিডিওতে আলোচনা করব স্ট্রোক বা সিবিএ নিয়ে। সিবিএর ফুল ফর্ম সেরেব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট, যেটাকে আমরা স্ট্রোক বলে থাকি। স্ট্রোক কি? স্ট্রোক হলো এমন একটি রোগ যেখানে আমাদের মস্তিষ্কে বা ব্রেনে রক্ত সরবরাহে বিঘ্নতার জন্য কোষের মৃত্যু ঘটে বা ক্ষতিগ্রস্ত হয়। এই স্ট্রোক দুই প্রকার, মানে ক্লাসিফিকেশন অফ স্ট্রোক বললে টাইপস অফ টু। এক হচ্ছে ইস্টেমিক, নাম্বার টু হচ্ছে হেমারেজিক। এই ইস্টেমিক স্ট্রোকটা হলে আমাদের প্যারালাইসিসটা হয়। ইস্টেমিকের মধ্যে আমাদের দুই প্রকার স্ট্রোক হয়, মানে ইস্টেমিকের মধ্যে আবার দু ভাগ আছে। একটা হচ্ছে থ্রম্বোলিক অ্যাটাক, একটা হচ্ছে এম্বোলিক অ্যাটাক। এই এম্বোলিক অ্যাটাক নামে যে স্ট্রোকটা, এই স্ট্রোকটার জন্য কিন্তু আমাদের হেমিপ্লেজিয়া প্যারালাইসিসটি হয়ে থাকে, যেটা আগে ভিডিওতে আমি তোমাদেরকে কনসেপ্টটা বলেছিলাম যে হেমিপ্লেজিয়া প্যারালাইসিস মানে ওয়ান সাইড প্যারালাইসিস। এই প্যারালাইসিসটি হয়ে থাকে। আর থ্রম্বোলিক অ্যাটাকের জন্য প্যারালাইসিস হয়, কিন্তু সেটা আপার এক্সট্রিমিটি হতে পারে বা লোয়ার এক্সট্রিমিটি, মানে আমি আগে ভিডিওতে বলেছিলাম মোনোপ্লাজিয়া, হেমিপ্লাজিয়া, ডায়াপ্লাজিয়া। ঠিক আছে, তো এইসব আদার্স যে স্ট্রোকগুলো বা প্যারালাইসিসগুলো আছে, তো সেইগুলো হয়ে থাকে থ্রম্বোলিক অ্যাটাক স্ট্রোকটি হলে। কিন্তু এম্বোলিক অ্যাটাকটি নামে যে স্ট্রোকটা আছে, এই স্ট্রোকটা যদি হয় তাহলে আমাদের বেশি চান্স ওয়ান সাইড প্যারালাইসিস মানে হেমিপ্লাজিয়া প্যারালাইসিসটি হয়ে থাকে। আরেকটা ভাগ যেটা আছে সেটা হচ্ছে কি বললাম, স্ট্রোকের দুখানা ভাগ, একটা হচ্ছে ইসচেমিক, আরেকটা হচ্ছে হেমারেজিক। এই হেমারেজিক স্ট্রোকটি হলে বেশি পেশেন্ট, মানে 80-90% পেশেন্ট কিন্তু এক্সপায়ার হয়ে যায়। কারণ ইসচেমিকে এক্সপায়ার হয় না, কিন্তু হেমারেজিক এক্সপায়ার হয় কারণ আছে। কারণ ইসচেমিক means due to lack of blood flow. ইসচেমিক স্ট্রোকটা হলে কি হয়, ইসচেমিক স্ট্রোক মানে আমি কি বললাম, ডিউ টু লক অফ ব্লাড ফ্লো, মানে আমাদের ব্লাড যে ফ্লো হচ্ছে, মানে রক্ত চলাচলের যে রাস্তাটা, পথ, সেই পথে একটা জায়গায় গিয়ে আটকে যায়, সেই জন্য এই জায়গাটা জমে যায়, ব্লাডটা জমে যায়। যখনই জমে যায় তখনই কিন্তু কোনো আমাদের শরীরে কোনো একটা পার্ট কিন্তু অ্যাকশানটা, নার্ভ অ্যাকশানটা বন্ধ করে দেয়, অটোমেটিক অ্যাকশান, উল্টো অ্যাকশান করতে শুরু করে। অনেকের মুখে এফেক্ট দেখা দিতে পারে, বা অনেকে হয়তো হাতে এফেক্ট দেখাতে পারে, যেটা করতে চাইছে না সেটা হচ্ছে, হয় হাতে ভাবে বেঁকে যাচ্ছে, ঠিক আছে, বা কিছু ধরতে পারছে না, হুটহাট করে হবে এটা। ঠিক আছে, এই যে ইসচেমিক স্ট্রোকটা হলে কিন্তু এটা। আর হেমারেজিক নামে যে স্ট্রোকটা আছে, হেমারেজিক স্ট্রোক হলে মানুষ সঙ্গে সঙ্গে এক্সপায়ার হয়ে যাচ্ছে, ঘুমাচ্ছে, হেমারেজিক স্ট্রোক হয়ে গেছে, ব্লিডিং হয়ে গেছে, মারা গেছে। ফার্স্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে দেখতে হবে আমাদের মাথার তালু গরম হচ্ছে কেন, ঠিক আছে, বা অপ্রয়োজনীয় ঘাম, মানে যা ঘামে গরমে তার থেকে অত্যাধিক পরিমাণে ঘামছে, ঠিক আছে, আরও বেশি ঘামছে, ফ্যানের তলায় বসে আছে তাও ঘামছে। হাই ব্লাড প্রেশার, HDM, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট। বা রাতে ঘুম হয় না, সারাক্ষণ ডিপ্রেশনে আছে, ব্রেনে খুব চোট পড়ছে, ঠিক আছে, অত্যাধিক চোট পড়ছে। তবে এটা বলবো, যারা আইটি সেক্টরে কাজ করে বা প্রাইভেট কোম্পানিতে কাজ করে তাদেরও প্রচুর চাপ, কিন্তু তাদের কিন্তু স্ট্রোক না, ওটা কিন্তু ওরকম হলে কিন্তু স্ট্রোক হবে না। এই স্ট্রোকটা আলাদা, কারণ যে একটা মানুষ কিছু করতে চাইছে না, সাইকোলজিক্যাল প্রবলেম, ঠিক আছে, একটা মানুষ কিছু করতে চাইছে কিন্তু করতে পারছে না, দীর্ঘদিন ধরে অনেক লং টাইমের জন্য করতে পারছে না, সেটা নিয়ে চিন্তা ভাবনা করে যাচ্ছে, নানা রকমভাবে ব্রেনের মধ্যে একটা অপরন্ত প্রেশার দিচ্ছে, ঠিক আছে, এই কারণটার জন্য হয়ে থাকতে পারে। আরেকটা কী কারণ, অয়েলি ফুড, রিচ খাবার, মানে ডায়েট কন্ট্রোল নেই একদম, ঠিক আছে, এইটার কারণে হয়ে যায়। কোলেস্টেরল যাতে বেশি থাকে তাদের হবেই, ঠিক আছে, মানে হবেই বলবো না, হওয়ার চান্স আছে, এগুলো হলে হওয়ার চান্স আছে। স্ট্রোক যাদের হয়েছে তাদের এগুলো আছে, কিন্তু এগুলো থাকলে কিন্তু স্ট্রোক হবে না, ঠিক আছে, এরকম কোনো ব্যাপার নেই, বা এগুলো থাকলেও যে স্ট্রোক হবেই এরকমও কোনো ব্যাপার নেই। তো আমি সব ডেফিনেশনটা ক্লিয়ার করলাম আপনাদের কাছে। তো এই স্ট্রোকের প্রিভেনশনটা কি? এই প্রিভেনশন বলতে গেলে প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে হাই ব্লাড প্রেশার।
হাই ব্লাড প্রেশার যাদের, তাদেরকে এই দিক থেকে সচেতন হতে হবে। আগেই একটা টিপস দিয়েছিলাম, যাদের হাই ব্লাড প্রেশার তারা প্রতিদিন বাড়িতে লাঞ্চের সাথে কাঁচা লেবু, কাঁচা পাতি লেবু খাবেন এবং কাঁচা নুন ছাড়া দিয়ে খেতে বলেছিলাম। লো ব্লাড প্রেশারের ক্ষেত্রেও হতে পারে, যাদের লো ব্লাড প্রেশার তারা একটু করে বেশি করে ডিম সিদ্ধ খান, বেশি করে জল খান, একটু মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াক বা নাইট ওয়াক এগুলো করুন। সুগার, যাদের সুগার আছে তাদেরও হয়, কিন্তু সুগারের জন্য ডক্টরের কাছে যেতে হবে। তবে ঘরোয়াভাবে কিছু নেই। তবে একটা কথা বলবো, যাদের সুগার আছে ঘরোয়াভাবে তারা একটু তেতো খান, ঠিক আছে, নিম পাতার রস বা উচ্ছে সেদ্ধ এগুলো খেতে পারে। কিছুটা হলে প্রিভেনশন ঘরোয়া হবে, তবে মেইনলি মেডিসিন খেতে হবে। স্ট্রেস কমিয়ে দেওয়া, ঘুমানোর সময় ঘুমাবেন, বেশিক্ষণ ধরে ঘুমান, অন্তত 24 ঘন্টার মধ্যে প্রত্যেকটা মানুষের কিন্তু 8 থেকে 9 আওয়ার্স একটা ঘুমানোর সময়, সেটাকে কমিয়ে দিলেও হবে না, বাড়িয়ে দিলেও হবে না। অয়েলি ফুড বাদ দিন, টেকিং অ্যালকোহল, বেশি মদ খাওয়া যাবে না, ওভার স্মোক করা যাবে না, এগুলো ঘরোয়াভাবে প্রিভেনশন করতে হবে। কোলেস্টেরল যাদের আছে তারা কিন্তু ইমিডিয়েটলি সেটাকে ঠিক করুন। কোলেস্টেরল হলে কিন্তু এই স্ট্রোক হওয়ার সম্ভাবনাটা থাকে। ঘরোয়াভাবে কোলেস্টেরলে কোনো প্রিভেনশন নেই, তবে কোলেস্টেরল ওই যে বললাম, ডায়েট মেনটেন, টাইম খাওয়া দাওয়া, অয়েলি ফুড বাদ দিতে হবে, রিচ খাবার বেশি খাওয়া যাবে না, ঠিক আছে, একটু শাক সবজি ভেজিটেবলের ওপর একটুখানি বেশি করে খান। এই যাদের ফ্যাট বেশি আছে তাদের এই জিনিসগুলো বেশি মেনটেন করা দরকার। তো এই হচ্ছে প্রিভেনশন স্ট্রোকের। রেগুলার ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে হাঁটুন 30 মিনিট, তারপর 30 মিনিট ব্যায়াম করুন, পুরো ফুল বডি ব্যায়াম করুন, নিজস্বভাবে নিজের যেটা পছন্দ সেটা করুন, সেই ব্যায়ামগুলো করুন, তাহলেও একটু কিছুটাভাবে প্রিভেনশন করা যাবে। এই হলো স্ট্রোক। এবার স্ট্রোকের যাদের স্ট্রোক হয়ে থাকে তারা কিন্তু ফিজিওথেরাপিস্ট তাদেরকে কিছু করতে পারবে না। ফার্স্ট স্টেপ আমাদের জিপি, জেনারেল ফিজিশিয়ান বা ডক্টর এরাই ফার্স্ট ট্রিটমেন্ট নিতে পারবে। ইনফ্যাক্ট তারা পুরো স্ট্রোক জিনিসটাকে কাটিয়ে দেওয়ার পর তারপর যদি তার প্যারালাইসিস হয়, মানে যেই ভাগগুলো বললাম বা আগেও বলেছিলাম যে কোন প্যারালাইসিস হয়েছে, বা স্পিচের প্রবলেম দেখা গেল, টয়লেটের প্রবলেম দেখা গেল, ব্যালেন্সিংয়ের প্রবলেম হতে পারে, বা অনেক সময় হাঁটতে যাচ্ছে পা ফলস খেয়ে যাচ্ছে, সিঁড়ি দিয়ে উঠতে যাচ্ছে পা ফলস খেয়ে যাচ্ছে, প্যান্ট পরছে ঝুঁকে যাচ্ছে, বা ব্যালেন্স খাচ্ছে না, এক পায়ে দাঁড়াতে পারছে না, এইসব সমস্যাগুলো থাকে, তখন ফিজিওথেরাপিস্টকে রেফার করে ডক্টর। তো তখন ফিজিওথেরাপিস্ট পুরো এই জিনিসগুলোকে ঠিক করে, মানে ফিজিক্যাল দিক থেকে পুরো এই জিনিসগুলোকে ঠিক করে। এবার আমি এই ভিডিওর মাধ্যমে আমার ট্রিটমেন্টের একটা ভিডিও দেখাবো। আগের দিন দেখিয়েছিলাম প্যারাপ্লেজিয়া পেশেন্টের ট্রিটমেন্ট উইকলি বেস করে। এই ভিডিওতে আমি মোনোপ্লাজিয়া প্যারালাইসিস এর একটা ট্রিটমেন্ট দেখাবো। সেই ট্রিটমেন্টটা দেখুন আপনারা। এখানে আমি কীভাবে ফিজিওথেরাপিতে কাজ করি, বা আমাদের ফিজিওথেরাপিস্টরা কীভাবে একটা মোনোপ্লাজিয়া পেশেন্ট বা প্যারালাইসিস পেশেন্ট, এনিথিং প্যারালাইসিস পেশেন্টকে কীভাবে রিকভার করে, সেই কনসেপ্টটা তোমরা পাবে। এই মোনোপ্লাজিয়া পেশেন্টটা বাঁ পায়ে একটা সমস্যা ছিল, আর ফুল বডি সব ঠিক, খালি বাঁ পা খালি অবশ ঝিনঝিন করেছে। তো ঝিনঝিন যেহেতু করেছে, অবশ ছিল প্লাস ঝিনঝিন করেছে, তো এই জন্য ওনাকে আমি টেন্স মেশিন একটা দিয়েছিলাম ফার্স্ট 5 days। তারপরে ওনার ঝিনঝিনটা গেছে। তারপর আমি
নেক্সট 5 days ওনাকে ফেয়ারিক স্টিমুলেশন, যেটা আগে পেশেন্টকে বলেছিলাম দিয়েছিলাম, তো এই পেশেন্টটাকে দিয়েছিলাম 10 days। তো 15 দিনে মোটামুটি মেশিন দেওয়ার পর তারপর ওনাকে আমি এক্সারসাইজ, আমাদের রম, অ্যাক্টিভ রম, প্যাসিভ রম, তারপরে বিভিন্ন এক্সারসাইজ, ঠিক আছে, ইনফ্যাক্ট টিএমটি মানে আমাদের মাসেল ভাইব্রেশন, তো এই মেশিনগুলো আমি ইউজ করেছি। তো কিছু কিছু কন্ডিশনের ভিডিও আমার কাছে আছে, তো সেগুলো মার্চ করে আমি ভিডিও করেছি। তো সেই ভিডিওটা দেখো তোমরা, দেখে বুঝতে পারবে এই মনোপ্লাজিয়া পেশেন্টটাকে কীভাবে আমি ট্রিটমেন্টটা নিয়েছিলাম।
নামান। এবার সোজা করে তুলুন একটা পা। 1 2 3 4 5 6 নামিয়ে ফেলুন। আবার একটা পা তুলুন। 1 2 3 4 5 6 নামিয়ে ফেলুন। আবার এই পা তুলুন। 1 2 3 4 5 6 ওই পা তুলুন। 1 2 3 4 5 6 এবার দুখানা পা একসাথে তুলুন। দুটো পা একসাথে সোজা করে তুলুন। স্টার্ট। 1 2 3 4 5 6 নামিয়ে ফেলুন। আবার 1 2 3 4 5 6 পাটাকে একটু তোলার চেষ্টা করতে হবে। তুলুন। 1 2 3 4 5 6 ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও। আগের ভিডিওর মতন এবারও বলবো, লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। অ্যান্ড এইসব প্রবলেম নিয়ে কোলেস্টেরল, স্ট্রেস, হাইপার টেনশন মানে হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশার, কোলেস্টেরল, এনি সাইকোলজিক্যাল প্রবলেম অ্যান্ড ডিপ্রেশন বা এনি নিউরোলজিক্যাল প্রবলেম নিয়ে যারা ভুগছেন বা যাদের স্ট্রোক হওয়ার সম্ভাবনা আছে, তারা অ্যাডভান্স কিছু ঘরোয়াভাবে সেসব প্রিভেনশন করে নিজেকে সেভ করতে পারবে। তার জন্য শেয়ার করে এই ভিডিওটি তাদেরকে নোটিফাই করো অ্যান্ড লাইক করে এই ভিডিওটি সাপোর্ট করো। কমেন্ট করে জানাও কেমন লাগলো। অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমাকে সাপোর্ট করো। থ্যাংক ইউ, নমস্কার।